ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, দ্যাট ইজ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এর ওপর কি ধারণা থাকা প্রয়োজন, রিয়েল লাইফে এর কি কি অ্যাপ্লিকেশন আছে, কত ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হয়, কিভাবে এটা তৈরি হয়, এই সমস্ত কিছু নিয়ে বলবো। তো ফার্স্ট আমি এর উৎপত্তি থেকে শুরু করব, যে কিভাবে এটা প্রথম জানা গেল যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে। একদম শুরুতে ম্যাক্সওয়েল বলে একজন বিজ্ঞানী, ম্যাক্সওয়েল, তিনি বললেন যে আমাদের এই অ্যাটমসফিয়ার বা প্রকৃতির মধ্যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলে কিছু একটা আছে। সেটা তিনি প্রেডিক্ট করলেন, কোনো এক্সপেরিমেন্টের সাহায্যে প্রুফ করতে পারলেন না। এর পরবর্তীকালে হার্টজ বলে একজন বিজ্ঞানী, তিনি এই ম্যাক্সওয়েলের প্রেডিক্টেড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে প্রমাণ করে দেখালেন যে হ্যাঁ, এর অস্তিত্ব আছে। শুধু প্রমাণ নয়, তিনি একটা রেঞ্জের মধ্যে, মানে ধরো এই 6 মিটার ওয়েভলেন্থ বলছি, তার মানে বুঝতেই পারছো যে এটা একটা ওয়েভের কথা বলা হচ্ছে। আমি ওয়েভলেন্থটা কি ব্যাপারটা একটু বলে নিই। এই ধরো একটা ওয়েভ, তাহলে এই ওয়েভের একই দশায় আছে এরকম দুটো পরপর কণার মধ্যেকার ডিস্টেন্সকে বলা হয় ওয়েভলেন্থ, বা ল্যামডা দিয়ে তাকে প্রকাশ করা হয়। তো এই 6 মিটার ওয়েভলেন্থের মধ্যে যে তরঙ্গ আছে সেটা সম্পর্কে ধারণা হার্টজ দিতে পারলেন, কিন্তু এর থেকে বড় ওয়েভলেন্থ বা এর থেকে ছোট ওয়েভলেন্থের ধারণা তিনি দিতে পারলেন না। এই হার্টজের পরবর্তীকালে আমাদের ইন্ডিয়ান ফিজিসিস্ট, তোমরা জানো যে আচার্য জগদীশ চন্দ্র বোস, ইনি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা যুগান্তকারী আবিষ্কার করলেন। কিরকম আবিষ্কার? হার্টজ যেটা 6 মিটার ওয়েভলেন্থের জন্য করতে পেরেছিলেন, সেটাই আচার্য জগদীশ চন্দ্র বোস অনেক ক্ষুদ্র ওয়েভলেন্থের জন্য ফিজিক্যালি তার অস্তিত্ব বুঝিয়ে দিলেন। এবং সেই দৈর্ঘ্যটা হচ্ছে প্রায় 2 মিলিমিটার থেকে 25 মিলিমিটার দৈর্ঘ্যের যে ওয়েভগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, সেটাকে প্রমাণ করে মানুষকে বুঝিয়ে দিলেন যে হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অস্তিত্ব আছে এবং তার ওয়েভলেন্থ খুব ক্ষুদ্রও আছে। এবং এর পরবর্তীকালে মার্কনি, ইনি দেখালেন যে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি করা যায় এবং তাকে দূরে কিভাবে পাঠানো যায়। তাহলে ইনি কি করলেন না, সোর্স থেকে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সৃষ্টি করে সেটাকে ট্রান্সপোর্ট করলেন এক জায়গা থেকে অন্য জায়গায়, মানে ট্রান্সমিশন করলেন, ওয়েভ ট্রান্সমিশন, এবং সেটা বেশ কয়েক কিলোমিটার জুড়ে করলেন। এইখান থেকেই এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিয়ে মানুষের মধ্যে ভাবনা চিন্তা শুরু হলো। এবং এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ কিভাবে তিনি সৃষ্টি করলেন, সেটার জন্যই আমরা এর পরবর্তী জায়গায় যাব। কিভাবে তিনি সৃষ্টি করলেন এবং কিভাবে সেটাকে অনেক দূরে পাঠানো যায়। তো তার জন্য তোমাদেরকে আমি কয়েকটা জিনিস বলবো, একটু খেয়াল করে দেখো। তোমরা জানো যে একটা ইলেকট্রিক চার্জ, ধরলাম এটা প্লাস চার্জ, প্লাস কিউ চার্জ, এই ইলেকট্রিক চার্জ তার চারপাশে একটা ফিল্ড সৃষ্টি করে। যে ফিল্ডটাকে কি বলা হয়, তোমরা বলো? একটা ফিল্ড সৃষ্টি করে, সেটাকে কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র। না, তড়িৎ চুম্বকীয় না। এটা যেহেতু ইলেকট্রিক চার্জ, তাই এর চারপাশে যে ফিল্ডটা সৃষ্টি হবে সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড, মানে তড়িৎ ক্ষেত্র। এখানে কোনো চুম্বকের ব্যাপারটা নেই। আবার তোমরা এটাও শিখেছো, আমি এর ওপর ক্লাসগুলো করেছি অলরেডি, যে কোনো তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে তার চারপাশে একটা ফিল্ড সৃষ্টি হয়, যেটা আমি গত ক্লাসেই বলেছি। এবং সেই ফিল্ডটাকে কি বলা হয়? ম্যাগনেটিক ফিল্ড বা চৌম্বক ক্ষেত্র। এবার যদি একটু গভীরে গিয়ে ভাবার চেষ্টা করি যে এই যে তারের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, মানে কি? মানে ইলেকট্রনের গতিশীল হচ্ছে, ইলেকট্রন এর মধ্যে দিয়ে গতিশীল হচ্ছে, এবং ইলেকট্রন যাচ্ছে, কারেন্ট যাচ্ছে যার যেদিকে, তার বিপরীত দিকে। তার মানে একটা চার্জ সেটা যখন গতিশীল হয় তখন ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি করে। সেই চার্জই যখন স্থির অবস্থায় থাকে তখন ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি করে। এবার তোমার মনের মধ্যে প্রশ্ন একটা হতে পারে যে স্যার, চার্জটা যখন গতিশীল আছে তখন কি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হয় না, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়? ঠিক,
চার্জ মোশনে থাকলে হয়, বাট ইলেকট্রিক ফিল্ড যেটা চার্জ থেমে থাকলে হয় সেটা কি গতিশীল অবস্থায় থাকলে হয় না? হয়। তার মানে যখন একটা চার্জ গতিশীল থাকে এই চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ডও থাকে, আবার একটা ম্যাগনেটিক ফিল্ডও থাকে। তাহলে গতিশীল চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড এবং ম্যাগনেটিক ফিল্ড দুটোরই সৃষ্টি হয়। এবার আমি থার্ডে আরেকটা পয়েন্ট বলবো, যদি এই চার্জ যেটা গতিশীল হচ্ছে সেই গতিশীলটা সমবেগে না হয়ে অসমবেগে হয়, তো ধরলাম এরকম একটা চার্জ প্লাস কিউ পরিমাণ চার্জ, সেই চার্জটা গতিশীল হচ্ছে এদিকে, বাট ওর ভেলোসিটি ইনক্রিজ করছে, বেড়ে যাচ্ছে সময়ের সাথে সাথে, তাহলে এক্ষেত্রে চার্জের জন্য একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে এবং চার্জ যেহেতু গতিশীল তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড থাকবে। আবার এক্ষেত্রে যেহেতু ভেলোসিটিটা চেঞ্জ হচ্ছে টাইমের সাথে সাথে, তাই এক্ষেত্রে আরেকটা জিনিসও থাকবে যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে বোঝা গেল যে কখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হয়, যখন চার্জের অ্যাক্সিলারেশন থাকে বা ডিঅ্যাক্সিলারেশন থাকে। লিখে দিচ্ছি, যখন চার্জের ত্বরণ বা মন্দন থাকে, কার? আধানের, কিন্তু খেয়াল রাখবে যে কোনো কণার কিন্তু হবে না, আধানযুক্ত কোনো কণার যখন ত্বরণ বা মন্দন থাকে তখন তার চারপাশে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয়, ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, তারও সৃষ্টি হয়। এবার তোমাকে যদি বলি যে এই ব্যাপারটাকে একটু ভালো করে মার্কনি ব্যাপারটা বুঝেছিলেন, দেখো এবার এই ব্যাপারটাকে আমি এই মার্কনি কি পরীক্ষার মাধ্যমে তৈরি করেছিলেন সেটা বলি। মার্কনি একটা অ্যান্টেনা নিয়েছিলেন, এরকম একটা অ্যান্টেনা, যার একটা প্রান্তকে গ্রাউন্ডের সঙ্গে ফিক্সড করে দিয়েছিলেন, মাটির সঙ্গে আটকে দিয়েছিলেন, আর আরেকটা প্রান্তে একটা এরকম গ্যাপ তৈরি করার মাধ্যমে স্পার্কিং পয়েন্ট তৈরি করেছিলেন। স্পার্কিং পয়েন্ট মানে এখানে যদি চার্জ যায় গিয়ে উপস্থিত হয় তাহলে হাই পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য যদি খুব বেশি হয় তাহলে স্পার্ক হবে, স্পার্ক হয়ে একটার থেকে আরেকটায় চার্জ জাম্প করবে। স্পার্কিং মানে আমরা দেখেছি যে দুটো তারকে খুব কাছাকাছি আনলে একটা আলোর ঝলকানি দেখেছি, একটা আওয়াজ শুনতে পাই, ঝিঝিঝি করে একটা আওয়াজ হয়, তাহলে এই সময় স্পার্কিং হয়, মানে কি একটা তার থেকে অন্য একটা তারে কিছু ইলেকট্রন জাম্প করে চলে যাচ্ছে, মানে কিছু চার্জ লাফিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা কেন হলো না, পোটেনশিয়াল ডিফারেন্সটা খুব বেশি, কারণ ওদেরকে খুব কাছাকাছি এনেছি তার দুটোকে, গ্যাপটা ছোট হয়ে গেছে কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্যটা অত্যন্ত বেশি, ফলে কি হয় না হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে পজিটিভ চার্জ জাম্প করে যায়। বা তুমি ইলেকট্রনের জন্য যদি বলো তাহলে লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে ইলেকট্রনটা জাম্প করে আসে এবং সেটা বায়ুর মধ্যে দিয়ে আসে, ফলে বায়ুর সঙ্গে ঘষা খেয়ে ওই চার্জটা যখন হয় তখন একটা আলোর স্ফুলিঙ্গ সৃষ্টি হয়, আলো দেখতে পাই, আওয়াজ শুনতে পাই, এটাকেই স্পার্কিং বলে। তো এই যে যখন স্পার্কিং হচ্ছে, এইটাই মার্কনির এক্সপেরিমেন্ট ছিল, এই যে যখন স্পার্কিং হচ্ছে, এই স্পার্কিং হওয়ার মানে হচ্ছে চার্জ মোশনে আছে, চার্জ একটার থেকে আরেকটায় যাচ্ছে এবং চার্জটা প্রথমে আগে এখানে থেমেছিল, এই পয়েন্টে আগে থেমেছিল, তারপর এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা অ্যাক্সিলারেশন নিয়ে গেল, তার ফলে অ্যাক্সিলারেশন আছে মানে আধানের সৃষ্টি হবে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং এইভাবে তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি করলেন এবং সেটা দেখলেন যে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং মোটামুটি বেশ কয়েক কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে যাচ্ছে। তো তার মানে তিনি একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে সৃষ্টি করার পর সেটাকে অনেক দূর পর্যন্ত ছড়িয়েও দিতে পারলেন, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। এবার আমাদের চারপাশে এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে আমরা অনুভব করি, কিন্তু এতদিন ভাবিনি, এখন ভাববো। যেমন আমরা যে জিনিসের জন্য সব কিছুকে দেখতে পাচ্ছি, যাকে আমরা আলো বলে চিনি, ভিজিবল লাইট, দৃশ্যমান আলো, সেটা আসলে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ঠিক একই রকমভাবে যার জন্য আমরা রেডিওতে কোনো গান হোক বা যে কোনো অনুষ্ঠান শুনতে পাচ্ছি,
সেই রেডিও চলছে যে ওয়েভের ওপর, যেটাকে বলা হয় রেডিও ওয়েভ, সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আমাদের বাড়িতে বা অনেকের বাড়িতেই মাইক্রোওয়েভ আছে, মাইক্রোওয়েভ, যার মধ্যে বিভিন্ন জিনিসকে, খাবার দাবারকে রেখে গরম করা হয়। তো সেই মাইক্রোওয়েভ সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আবার আমরা যখন কোনো জায়গা ভেঙে যায়, কোনো শরীরের হাড় ভেঙে যায় বা ফ্র্যাকচার জায়গাটাকে বোঝার জন্য আমরা এক্স রে করি, সেই এক্স রে সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আবার যখন বিস্ফোরণ হয়েছিল, নিউক্লিয়ার বোম বিস্ফোরণ হয়েছিল, বা যখন কোনো আমাদের শরীরে কোনো ক্যান্সার সেলকে মারতে হয় মেডিকেল ইউজে, এই সমস্ত জায়গায় আবার একটা ওয়েভ ইউজ করা হয় যাকে বলা হয় গামা ওয়েভ, গামা রে, সেটাও একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তার মানে আমাদের চারপাশে অনেক রকমের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে, এবং সবচেয়ে বেশি যাকে আমরা অনুভব করি, সবচেয়ে বেশি যাকে ফিল করি, সেটা হচ্ছে ভিজিবল লাইট। বাকিগুলোও আছে, বাট আমরা অতটা ইউজ করি না, কিন্তু ইউজ আছে ওদের প্রত্যেকের। ক্লিয়ার হলো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বেসিক ধারণা আমি তোমাদেরকে বললাম, মাথায় ঢুকলো? এবার আমি এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কিভাবে তৈরি হলো সব বোঝার পর এবার আমরা জানবো যে এর চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি, কি কি ক্যারেক্টারিস্টিক্স এদের আছে, সেটা সম্পর্কে জানবো। তো তার জন্য আমি ফার্স্টে তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই। যেমন ধরো, একটু আগে আমি বললাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটা সৃষ্টির জন্য ফার্স্ট প্রয়োজন একটা চার্জড পার্টিকেল। চার্জড পার্টিকেল, তার সঙ্গে কি প্রয়োজন? তার সঙ্গে প্রয়োজন অ্যাক্সিলারেশন অর ডিঅ্যাক্সিলারেশন, মানে ত্বরণ অথবা মন্দন, এটাকে রিটার্ডেশনও বলে, রিটার্ডেশন, এটা প্রয়োজন। তাহলেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হবে। এছাড়াও তৈরি করা যেতে পারে অসিলেশনের মাধ্যমে। অসিলেশন, অসিলেশন মানে হচ্ছে স্পন্দন বা দোলন। স্পন্দন কথাটা আমি একটা উদাহরণের সাহায্যে বোঝাতে চাই। ধরো এরকম একটা চার্জড পার্টিকেল প্লাস কিউ, ঠিক আছে? তো এই চার্জ পার্টিকেলটা ভাইব্রেট করছে, আন্দোলিত হচ্ছে। তার মানে এই চার্জ পার্টিকেলটা কখনো এখানে যাচ্ছে, তারপর পরবর্তী মুহূর্তে ওই চার্জ পার্টিকেলটা এই মিডিল পয়েন্টটাকে ক্রস করে এদিকে যাচ্ছে, আবার ওর মিডিল পজিশনে ফিরে আসছে, এবং ফিরে না এসে থামতে না পেরে আবার ওর এন্ডে চলে যাচ্ছে। তার মানে কন্টিনিউয়াসলি ওর মিন পজিশন, এটাকে মিন পজিশন বলা হয়, মানে সাম্যাবস্থানের রেসপেক্টে তার দু প্রান্তে ও ভাইব্রেট করছে, এই অসিলেশন হচ্ছে। এরকম যদি অসিলেশন হয় তার মানে কি জানো তো? তার মানে এখানে ত্বরণ এবং মন্দন দুটোই আছে। মানে এই চার্জটা যখন মিন পজিশন থেকে দূরের দিকে সরছে তখন ওর ধীরে ধীরে মন্দন হচ্ছে, এবং মন্দন হওয়ার জন্য ও এই এন্ডে গিয়ে থেমে যাচ্ছে। এরপর ও আবার ওখান থেকে ফিরে আসছে, যখন ফিরে আসছে তখন ওর আবার ত্বরণ হচ্ছে, এবং সেই ত্বরণের জন্য এই মিডিল পয়েন্টে থামতে না পেরে আরো দূরে চলে যাচ্ছে, কিন্তু দূরে যাওয়ার সাথে সাথে আবার ওর মন্দন শুরু হচ্ছে, নিয়ে এখানে আবার থেমে যাচ্ছে। তাহলে কন্টিনিউয়াসলি ওর ত্বরণ আর মন্দন হচ্ছে, মানে ভেলোসিটির চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সৃষ্টি হবে। কেন হলো? কারণ অ্যাক্সিলারেশন এবং ডিঅ্যাক্সিলারেশন দুটোই আছে। এবার এই অসিলেশনের জন্য যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা সৃষ্টি হবে সেটাও দেখতে অসিলেটরি হবে। কিরকম হবে? যদি এর মোশনটা সাইনুসয়েডাল হয়, সাইনুসয়েডাল, যেটাকে আমরা সাইন গ্রাফ হিসেবে জানি, সাইন গ্রাফ, তার মতন হয়, তাহলে এর জন্য যে তরঙ্গ সৃষ্টি হবে সেই তরঙ্গটাও একই রকম ভাবে সাইনুসয়েডাল হবে, এরকম হবে। তাহলে এই স্পন্দিত বা অসিলেশনে আছে এরকম একটা চার্জের জন্য একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হয়। কি করে হয় সেটা যদি একটু ভালো করে গভীরে গিয়ে জানার চেষ্টা করি, দেখো এই যে প্লাস চার্জটা, এই প্লাস চার্জটা স্পন্দন হওয়ার জন্য ওর তো সবসময় ইলেকট্রিক ফিল্ড আছেই। ওর স্পন্দন হওয়ার জন্য যে ইলেকট্রিক ফিল্ড সেটা কি হবে? সেটা এরকমভাবে কম্পিত হওয়া শুরু করবে। ইলেকট্রিক ফিল্ড কম্পিত হচ্ছে কেন? কারণ চার্জটা কম্পিত হচ্ছে, তাই।
তাই তার ইলেকট্রিক ফিল্ড সেটাও কাঁপবে এরকমভাবে, কম বেশি হবে। ঠিক যেহেতু চার্জটা মোশনে আছে, মানে গতিশীল আছে এবং সেটা মোশনে আছে, তার জন্য ওর একটা ম্যাগনেটিক ফিল্ডও সৃষ্টি হবে, কারণ চার্জ মোশনে থাকলে ম্যাগনেটিক ফিল্ড হয়। এবং চার্জটা যেহেতু অসিলেশনের মধ্যে আছে, তার ফলে ওর জন্য সৃষ্ট ম্যাগনেটিক ফিল্ড সেটাও একটা অসিলেশনে থাকবে। এবং দেখা গেছে যে এই চার্জের মোশনের জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় তার ডিরেকশন হয় এরকমভাবে। তাহলে এটাও একটা অসিলেশনের মধ্যে আছে, একটা তরঙ্গের সৃষ্টি করছে। বাট হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড, এটা যদি ইলেকট্রিক ফিল্ডের জন্য হয় আর এটা যদি ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয়, দুটো একদিকে নয়। তার কারণ অবশ্যই আছে। কারণ চার্জের জন্য, যেমন এই খেয়াল করে দেখো, এই চার্জের জন্য একটা চার্জ এদিকে ধরো মুভ করছে, এটা প্লাস দিয়েই যদি বলি, একটা প্লাস চার্জ এদিকে ধরো মুভ করছে, এর জন্য যে ইলেকট্রিক ফিল্ড সৃষ্টি হয় সেটা ওর রেসপেক্টে চারিদিকে। কিন্তু ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় কিরকম ভাবে, খেয়াল করে দেখো, এই তলের রেসপেক্টে এরকম ভাবে, পারপেন্ডিকুলার, একটা প্লেটের মতন। সেই কারণে এই দুটো উলম্বভাবে থাকে পরস্পর। ইলেকট্রিক ফিল্ড যদি এদিকে হয়, ম্যাগনেটিক ফিল্ড এরকম ভাবে হয়, এবং ওদের মাঝখানের কার কোণ 90 ডিগ্রি করে থাকে। এবং এই যে যেটা সৃষ্টি হলো, এইটাকে বলা হয় একসঙ্গে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ইএম ওয়েভ। চলো আমি ক্যারেক্টারিস্টিক্স যখন বলবো সেইখানে এগুলোকে ভালো করে আবার দেখাবো। তাহলে আমি একটু রিক্যাপ করছি, একটু প্রথম থেকে কথা কয়েকটা বলে নিই, তাহলে সুবিধা হবে। কারণ এটা খুব জটিল, একদম ভিজুয়ালাইজ করা যায় না, আমরা চোখের সামনে এরকম জিনিস দেখি না, তাই একটু বুঝতে অসুবিধা হতে পারে, তাই রিক্যাপ করছি। তাহলে 1 নম্বর কি, ম্যাক্সওয়েল প্রথম প্রেডিক্ট করলেন যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের অস্তিত্ব আছে। হার্টজ কি বললেন, তিনি একটা প্রমাণ করে দেখালেন এক্সপেরিমেন্টের মাধ্যমে যে হ্যাঁ, ইলেকট্রোম্যাগনেটিক যেটা আছে সেটা 6 মিটার ওয়েভলেন্থের মধ্যে হলে এরকম হয়। আমাদের ইন্ডিয়ান জেসি বোস, আচার্য জগদীশ চন্দ্র বোস, তিনি প্রমাণ করলেন যে 2 মিলিমিটার থেকে 25 মিলিমিটারের মধ্যে ওয়েভলেন্থের মধ্যে যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে তারা দেখতে এরকম হয়, তারা এরকম হয়। এবং ফাইনালি মার্কনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে তৈরি করে সেটাকে ট্রান্সমিশন করিয়ে দেখালেন। এইগুলো জানার পর আমরা জানতে পারলাম যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় একটা অ্যাক্সিলারেটেড বা একটা অসিলেশনে থাকা চার্জ পার্টিকেলের জন্য। এগুলো আমাদের বেসিক কথাগুলো ছিল। ওকে, কোনো অসুবিধা এখনো পর্যন্ত আছে? এবার আমি ক্যারেক্টারিস্টিক্স বা চারিত্রিক বৈশিষ্ট্যে চলে যাব। কারোর অসুবিধা আছে কোনো? ওকে, এবার আমি ফার্স্ট যেটা বলবো, প্রথম যে ক্যারেক্টারিস্টিক সম্পর্কে বলবো সেটা হচ্ছে এটা, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ প্রডিউস করে অ্যাক্সিলারেটেড চার্জের জন্য, যেটা আমি একটু আগে বলেছি। সেরকম একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের নাম হলো এক্স রে। কিন্তু আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোকে আরও ফিল করি, যেমন লাইট ওয়েভ, বা এই ধরো সবচেয়ে বেস্ট হয় আমি যদি বলি রেডিও ওয়েভ, যেটা রেডিও তরঙ্গ বলে আমরা জানি, সেই রেডিও তরঙ্গ বা রেডিও ওয়েভের আরও অনেক উদাহরণ আছে। আমি যেমন বলছি, ধরো অনুষ্ঠানগুলোতে দেখবে গায়ক কী করলো না, মাইক্রোফোনটাকে মুখে করে ধরে নিয়ে, কোনো তার নেই, ওয়্যারলেস কানেকশন, তার নেই, ওই মাইক্রোফোনটাকে মুখে করে ধরে নিয়ে গিয়ে স্টেজে চলে গেল, সে গান গাইছে, স্পিকারে বাজছে। তো এখানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ হচ্ছে এবং সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটাকে ডিজিটাল ফর্মে ট্রান্সফার করে দিচ্ছে একটা ফর্মে, ঠিক আছে? তো চার্জের মাধ্যমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে দিতে পারছে, রেডিও ওয়েভ তৈরি করে দিতে পারছে। বা রেডিও যখন যে ওয়েভটা ক্যাচ করে সেই ওয়েভটা রেডিও ওয়েভ, এই রেডিও ওয়েভগুলো তৈরি করতে অসিলেটারি চার্জ লাগে, অসিলেশনে আছে সেরকম চার্জ লাগে, ঠিক আছে? তাহলে এক্স রের জন্য অ্যাক্সিলারেটেড চার্জ লাগে, রেডিও ওয়েভের জন্য অসিলেটারি চার্জ লাগে। এরকম আরও বিভিন্ন ওয়েভ আছে যেগুলোর জন্য বিভিন্নভাবে তৈরি করা হয়, বাট কনসেপ্টটা একটাই, চার্জটাকে মোশনে থাকতে হবে। শুধু এমনি মোশন না, সমবেগে থাকলে হবে না। চার্জ যদি সমবেগে থাকে তাহলে কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হবে না। চার্জকে সমবেগে নয়, ত্বরণ বা মন্দন নিয়ে গতিশীল হতে হবে, নয়তো স্পন্দিত হতে হবে। কারণ স্পন্দিত হলেও, অসিলেশনে থাকলেও ত্বরণ মন্দন হয়। ক্লিয়ার?
এবার আমরা নেক্সট পয়েন্টটা যদি দেখি, চার্জ মোশনে থাকলো, তার ফলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সৃষ্টি হলো। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা চারপাশে ছড়িয়ে গেল মিডিয়ামের মধ্যে দিয়ে, সেটা কিন্তু লাইটের ভেলোসিটি নিয়ে মুভ করে। মনে রাখবে কথাটা, যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা রেডিও ওয়েভ হোক, এক্স রে হোক, ভিজিবল লাইট হোক, বা যত রকমের নাম তোমরা জানো, গামা রে, আর আমরা আলট্রাভায়োলেট রে, ইনফ্রারেড রে, এগুলো সব ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এবং প্রত্যেকের স্পিড শূন্য মাধ্যমে, ফ্রি স্পেসে, শূন্য মাধ্যম, কথাটা খেয়াল রাখো, অন্য কোনো মাধ্যমে কিন্তু আলাদা আলাদা হয়। শূন্য মাধ্যমে এরা যেতে পারে প্রথম কথা, এবং যায় যখন, তখন তাদের বেগ হয় 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, যেটা আমরা লাইটের স্পিড বলে জানি। ঠিক আছে, তাহলে ভিজিবল লাইট, তার স্পিড 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা আমরা জানতাম। এখন এটাও জানলে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে এক্স রে, গামা রে, রেডিও ওয়েভ, ইনফ্রারেড, আলট্রাভায়োলেট রে, এগুলো সবার একই স্পিড, এবং সেটাকে আমরা সি দিয়ে লিখি, ক্যাপিটাল সি দিয়ে লিখি। এবং সি ইকুয়ালস টু, অনেক জায়গায় আবার স্মল দিয়েও লেখে, এই সি ইকুয়ালস টু, আচ্ছা এটাকে স্মল সি দিয়ে লিখি, তো এই সি ইকুয়ালস টু 1/√μ0ε0। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সি এর ফর্মুলা। এই ফর্মুলাটা কি করে আসলো আমি এখন জানাচ্ছি না, এর জন্য অনেক গভীরে দেখতে হয়। তো এই μ0 মানে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতা, আর এই ε0 মানে হচ্ছে শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। তো অত গভীরে যাওয়ার দরকার নেই, এই দুটো আসলে দুটো কনস্ট্যান্টকে বোঝাচ্ছে, এগুলোর ভ্যালু ফিক্সড আছে, ঠিক আছে। এবং সেই ভ্যালুগুলোকে বসিয়ে ক্যালকুলেশন করলে যেটা পাওয়া যায়, সেটাই হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাই এই ফর্মুলাটা মনে রেখো, যদি কোনো কারণে পরীক্ষায় দেয়, তার জন্য তোমরা যাতে লিখতে পারো, ঠিক আছে। These wave do not require material medium for their propagation। মানে কি, মানে এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গ মাধ্যমের মধ্যে দিয়ে ছড়িয়ে যায়, এবং আমি বললাম শূন্য মাধ্যমের মধ্যে দিয়ে এর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এইটার মাধ্যমে এটাও বললাম যে এর চারিদিকে ছড়িয়ে যাওয়ার জন্য কোনো মাধ্যম লাগবেই, এমন নয় কিন্তু। কিন্তু শব্দ তরঙ্গ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নয়, ওটা স্থিতিস্থাপক তরঙ্গ, ইলাস্টিক ওয়েভ। একে চারিদিকে ছড়াতে হলে মাধ্যমের প্রয়োজন। মানে ধরো তুমি চাঁদে গিয়ে যদি কথা বলো, তুমি কথা বললে অন্যজন শুনতে পাবে না, কারণ কথা বা শব্দ এটা হচ্ছে ইলাস্টিক ওয়েভ, এর চারিদিকে ছড়াতে হলে মাধ্যমের প্রয়োজন হয়, মাধ্যমের কণার প্রয়োজন হয়। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যেটা সৃষ্টি হয় ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের জন্য, এবং তোমরা এটা তো জানো যে ইলেকট্রিক ফিল্ড চার্জের জন্য সৃষ্টি হয়। চার্জ যদি থাকে ইলেকট্রিক ফিল্ড থাকবে। এবার চার্জের চারপাশে মাধ্যম আছে কি নেই তার উপর কি ডিপেন্ড করে? হ্যাঁ, ভ্যালু কম বেশি হয়, কিন্তু চার্জের চারপাশে যদি মাধ্যম না থাকে তাহলেও ইলেকট্রিক ফিল্ড থাকে। ঠিক একই রকমভাবে চার্জ যদি মোশনে থাকে তাহলে কারেন্ট হয়, এবং তার জন্য তার চারপাশে ম্যাগনেটিক ফিল্ড থাকে। এবার ওই তারের চারপাশে মাধ্যম আছে কি নেই তার উপর ব্যাপারটা ডিপেন্ড করে না, ভ্যালু কম বেশি হয় বাট ডিপেন্ড তো করে না। সেই কারণে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটাও কিন্তু আশেপাশে মাধ্যম আছে না নেই তার উপর ডিপেন্ড করে না। হ্যাঁ, ওর ভেলোসিটি কম বেশি হয় যদি শূন্য মাধ্যমের পরিবর্তে যদি জল রেখে দিই, জলের মধ্যে দিয়ে যদি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে যেতে বলি, তাহলে তার স্পিডটা কমে যাবে। বোঝা গেল? মেটেরিয়ালের ওপর ডিপেন্ড করে না। বেশ, এবার আমি বলবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেখতে কেমন। এই দেখো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ছবি। তো এখানে এই যে ব্ল্যাক দিয়ে করা আছে এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য সৃষ্ট যে সাইনুসয়েডাল গ্রাফ, সাইনুসয়েডাল ওয়েভটা সেটা হচ্ছে এরকম, সাইন গ্রাফ বলে এটাকে। ঠিক একই রকমভাবে ম্যাগনেটিক ফিল্ড যাকে বি দিয়ে প্রকাশ করা হয় তার জন্য গ্রাফটা দেখতে হয় এরকম। এবং তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রিক ফিল্ডটা আছে এক্স জেড প্লেনে, এক্স জেড প্লেন এই প্লেনটার মধ্যে আছে, তাই না? আর ম্যাগনেটিক ফিল্ডটা আছে ওয়াই জেড প্লেনে। এবং তোমরা এটা তো জানো যে এক্স জেড প্লেন আর ওয়াই জেড প্লেন এরা পরস্পর 90 ডিগ্রি করে আছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড পরস্পর
90 ডিগ্রি করে থাকে, যেটা আমি বলছিলাম একটু আগে। এবং খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ডের মান কখনো আস্তে আস্তে বাড়ছে, যেমন এইখানটায় সবচেয়ে বেশি, আস্তে 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 কমছে, কমে কমে আবার উল্টো দিকে বাড়ছে। ম্যাগনেটিক ফিল্ডও তাই, আস্তে আস্তে মান বাড়ছে কমছে। এরকম কেন হলো জানো? কারণ আমি বলেছিলাম যে চার্জটা অসিলেশনে আছে, তার মানে কখনো তার ত্বরণ হচ্ছে, কখনো তার মন্দন হচ্ছে, মানে বেগ কখনো বাড়ছে কখনো কমছে, সেই কারণে এরকম অসিলেশন সৃষ্টি হচ্ছে। এবং খেয়াল করে দেখো ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড কেউ আগে পিছে নেই, মানে এরকম নেই ইলেকট্রিক ফিল্ডে এরকম আঁকলাম আর ম্যাগনেটিক ফিল্ডে এরকম আঁকলাম, এরকম নয়, কিন্তু আগে পিছে নেই, একদম সাথে সাথে এগোচ্ছে, তাই না? দেখো সাথে সাথে এগোনোর জন্য একই জায়গায় ডট তৈরি হচ্ছে, কারণ ইলেকট্রিক ফিল্ড চেঞ্জ হওয়ার সাথে সাথেই তো ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হবে অ্যাট দ্য সেম টাইম। তাহলে এইটাই হলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের ছবি। আর একটু সহজ ভাষায় বললে, আমরা যে আলোর সাহায্যে সমস্ত জিনিসকে দেখছি, সেই আলো এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এরকম দেখতে, ঠিক আছে? এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে এই যে পার্টটা আছে এইটাকে বলা হয় কোয়ান্টা। কোয়ান্টা কোয়ান্টা মানে হচ্ছে একটা এনার্জি, একটা অ্যামাউন্টের এনার্জি, একটা শক্তি, যেন মনে হচ্ছে একটা চিপসের প্যাকেটের মধ্যে আছে। দেখে মনে হচ্ছে না এটা একটা চিপসের প্যাকেট? দেখে কি মনে হচ্ছে এটা একটা চিপসের প্যাকেটের মধ্যে আছে? তাহলে এই প্যাকেটের মধ্যে থাকা শক্তি, ডিসক্রিট শক্তি, ডিসক্রিট মানে কি? ছিন্ন ছিন্ন শক্তি, বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শক্তি, এইগুলোকে বলা হয় কোয়ান্টা, ঠিক আছে তো? এবং এর এনার্জি কত হয় জানো? এইচ নিউ, ই ইকুয়ালস টু এইচ নিউ। আইনস্টাইনের একটা বিখ্যাত ফর্মুলা, ই ইকুয়ালস টু এইচ নিউ, তোমরা হয়তো শুনেছো। এই কোয়ান্টার শক্তি হচ্ছে সেই ই ইকুয়ালস টু এইচ নিউ। বোঝা গেল? ওকে। কোয়ান্টাটা কি ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের নাকি এই পুরোটা ইলেকট্রোম্যাগনেটিক আর যে ওই দুটো নিয়েই? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ মানেই তো পুরোটা, তার মধ্যে ইলেকট্রিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড সবাই আছে। হ্যাঁ হ্যাঁ, পুরোটাকে নিয়ে, ম্যাগনেটিক দুটোকে নিয়ে কমপ্লিট। তার মানে তোমাকে যদি আমি এখন বলি যে একটা কোয়ান্টার মধ্যে ইলেকট্রিক ফিল্ডও আছে ম্যাগনেটিক ফিল্ডও আছে এবং দুটোই সমান সমান আছে, তাহলে কি কিছু ভুল বললাম? এই পুরো প্যাকেটের মধ্যে ইলেকট্রিক এনার্জিটা যতটা আছে ম্যাগনেটিক এনার্জিও ঠিক ততটাই আছে এবং সমান সমান আছে। তার মানে তুমি বলতে পারো যে এই একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কোয়ান্টার যে এনার্জি, সেই এনার্জিটা ডিভাইড হয়ে গেছে ইলেকট্রিক এনার্জি আর ম্যাগনেটিক এনার্জির মধ্যে, দুভাগে ভাগ হয়ে গেছে। হাফ পার্ট আছে ইলেকট্রিক এনার্জি আর হাফ পার্ট আছে ম্যাগনেটিক এনার্জি। কিছু ভুল বললাম? তাহলে টোটাল কোয়ান্টার মধ্যে হাফ হাফ পরিমাণ আছে। ওকে, এবার এইটাকে আমি এখানে লিখে রেখেছি একটা জিনিস দিয়ে, সেটা একটু দেখে নাও। এই যে ইলেকট্রিক ফিল্ডের গ্রাফ আর এই যে ম্যাগনেটিক ফিল্ডের গ্রাফ, এইখানে যে মিডিল পজিশন যেখানে ইলেকট্রিক ফিল্ডটা সবচেয়ে বেশি হয়েছে, সেই সময় ইলেকট্রিক ফিল্ডের যে ম্যাক্সিমাম ভ্যালু হয় সেটাকে E0 দিয়ে লিখলাম এবং সেই সময় ম্যাগনেটিক ফিল্ডের যে ম্যাক্সিমাম ভ্যালুটা সেটাকে B0 দিয়ে বললাম। তাহলে এটাও ম্যাথমেটিক্যালি হিসাব করে দেখা গেছে যে E0 বাই B0 ম্যাক্সিমাম দুটো মানের অনুপাত, সেটা আলোর বেগের সঙ্গে সমান, অর্থাৎ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড তার সঙ্গে সমান। তাহলে যে ফর্মুলাটা এটা ছিল সেটার জায়গায় আমি এটাও লিখতে পারি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটারও ওপর কোশ্চেন দিতে পারে, ঠিক আছে? আর লাইটের ইকুয়েশন যদি কেউ বলে যে একটা লাইটের বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশন কি হবে বলো তো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইকুয়েশন হবে E × B। E × B ক্রস কেন হয়েছে জানো? কারণ এরা পরস্পর 90 ডিগ্রি করে আছে বলে, তাই এটাকে E × B বলে। কারণ E × B হলে তখন এই ডিরেকশনটাকে বোঝায়, এই ডিরেকশনটাকে বোঝায়। এবং দেখতে পাচ্ছি E আর B 90 ডিগ্রি আছে এবং এগিয়ে যাচ্ছে এই দিকে
তীরচিহ্নর দিকে, তাই এটাকে এইভাবে প্রকাশ করা হয়। তাহলে এখানে আমি বেশ কয়েকটা টার্ম জানিয়ে রাখলাম, মনে রাখবে এটা। এটা যদি বুঝতে হয় ফিজিক্সের আরো গভীরে প্রবেশ করতে হবে, আমি সেটা তো করতে পারবো না, সময় নেই আমার হাতে। তো যাই হোক, এটা তোমরা বুঝতে পারলে। ওকে স্যার, এটা পুরোটা দেখা যাচ্ছে না স্যার। পুরোটা দেখা যাচ্ছে না, তাই তো? আচ্ছা বেশ, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে দেখা যাচ্ছে। ওকে ওকে, এবার আমি যেটা বলবো সেটা নেক্সট পার্টটা এবার বলবো। আচ্ছা, একটু আগে আমি এই ব্যাপারটা বলেছি অলরেডি, যে ইলেকট্রিক ফিল্ডের মধ্যে ইলেকট্রিক পুরো একটা ইএমএফ একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে ইলেকট্রিক এনার্জি এবং ম্যাগনেটিক এনার্জি দুটো মিলিয়ে ব্যাপারটা তৈরি হচ্ছে, এবং তাই দুটো 50-50% ভাবে থাকে। তো সেটাই এখানে বলা আছে, ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের ব্যাপার দিয়ে বলা আছে। তো এরপর আমি এই এনার্জি জায়গাটাও সেটাই বলা আছে। এখানে আমি যে কথাটা বলবো, এই 7 নম্বর পয়েন্ট, 7 পয়েন্ট দেখো, ইলেকট্রিক ফিল্ড ভেক্টর। ইলেকট্রিক ফিল্ড ভেক্টর, একটু আগে যে গ্রাফটা দেখেছিলে সেখানে ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা যেটা, সেটাকে বলা হয় এই পার্টটা। এটা দেখেছি আমরা। এইটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের জন্য, ম্যাগনেটিক ফিল্ডের জন্য এরকম ভাবে হয়েছিল, তাই না? আমি ম্যাগনেটিক ফিল্ডের পার্টটা আঁকছি না, ইলেকট্রিক ফিল্ডের পার্টটা আঁকলাম, ম্যাগনেটটাও এরকম ভাবে আছে। তো আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টরের জন্য আমরা দেখতে পাই, ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের জন্য কিন্তু আমরা দেখতে পাই না, মনে রাখবে কথাটা। তাহলে যে কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ভেক্টর, ম্যাগনেটিক ভেক্টর দুটোই আছে। এই যে ম্যাগনেটিক ভেক্টর যেটা এরকম ভাবে আছে, কিন্তু আমরা চোখে দেখতে পাই যার জন্য, সেটা কিন্তু ম্যাগনেটিক পার্টের জন্য নয়, আমরা এই ইলেকট্রিক পার্টের জন্যই চোখে দেখতে পাই। এবং তাই এক ধরনের চশমা পাওয়া যায় যাকে পোলারাইজার বলে, পোলারাইজ চশমা। সেই চশমা দিয়ে আমরা চাইলে এই ইলেকট্রিক এনার্জিটাকে কম বেশি করে চোখটাকে আরাম দিতে পারি। দেখবে বাজারে এক ধরনের চশমা কিনতে পাওয়া যায়, সানগ্লাস কিনতে পাওয়া যায়, যেগুলোর দাম খুব কম, সেগুলোতে কিন্তু এসব হয় না। কিছু চশমা আছে, কিছু সানগ্লাস আছে যেগুলোর দাম বেশি, এবং সেই চশমাগুলোকে পোলারাইজ চশমা বলে। অনেকের হেলমেটেও থাকে পোলারাইজ গ্লাস। তো এই পোলারাইজ গ্লাসে কি হয় না, এই ইলেকট্রিক ভেক্টরটাকে কম বেশি করানো যায়, ফলে যে দর্শক তার চোখে একটু কম ইন্টেন্সিটির আলো এসে পৌঁছায়, চোখটা আরাম লাগে। প্রচণ্ড রোদে বেরোলো, তার একটু সুস্থ মানে চোখটা আরাম ফিল করলো সে, বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ভেক্টরের জন্য, এবং তাই এটাকে বলা হয় লাইট ভেক্টর। আলো, আলোর জন্য আমরা দেখার জন্য যে দায়ী আলো, সেটার পার্ট হচ্ছে এই ইলেকট্রিক ফিল্ড ভেক্টরটা। ঠিক আছে স্যার, আমরা তো রেডিও ওয়েভটা দেখতে পাই না, তাহলে সেই ক্ষেত্রে ওটা আলাদা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। ওটা কেন দেখতে পাই না সেটা আলাদা প্রশ্ন, সেটা একটু পরে আমি বলবো। কিন্তু আমরা যার জন্য দেখতে পাচ্ছি, যে ভিজিবল লাইটটা আমরা দেখতে পাচ্ছি, যে লাল থেকে বিভিন্ন রং পর্যন্ত আছে, বেগুনি, বেনিয়া, সহকলা, তোমরা জানো। তো এই সবকটা রং আমরা দেখতে পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি কেন, এই সেই লাইটের, সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইলেকট্রিক ভেক্টরটার জন্য, ম্যাগনেটিক পার্টের জন্য নয়। এবার বোঝা গেল তো? আচ্ছা, এবার আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা এখন বলবো। 8 নাম্বার পয়েন্টে যেটা বলা আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা তৈরি হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ডের জন্য, মানে চার্জের জন্য সৃষ্টি হচ্ছে। কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা তৈরি হয়ে যাওয়ার পর সেটা কিন্তু আর ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় না। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট কথা। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সেটা তৈরি হওয়ার পর চারিদিকে ছড়িয়ে পড়ছে, তার জন্য কোনো মিডিয়ামের প্রয়োজন নেই, শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও চলে যেতে পারছে। এখন এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা ছড়িয়ে যাচ্ছে, এটা আবার ফার্দার কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড দ্বারা প্রভাবিত হয় না। এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা ছিল, কনফিউশন তৈরি করতে পারে মনের মধ্যে, তাই এই পয়েন্টটা আমার জরুরি বলে মনে হয়েছিল। ওকে, বোঝা গেল ব্যাপারটা? ওকে, এবার আমি যে কথাটা বলবো, একটু আগে তোমাদের সেই প্রশ্নটা ছিল যে আমরা তো স্যার যে লাইটটা দেখতে পাই সেটা তো ভিজিবল লাইট, এছাড়া যে সমস্ত আরো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে বললেন,
তো তাদের সঙ্গে এই ভিজিবল লাইটের কি পার্থক্য, কি ডিফারেন্স, আমরা কেন তাদেরকে দেখতে পাই না? তোমাদের বলে রাখি, আমাদের চোখ একটা রেঞ্জের মধ্যে, একটা ওয়েভলেন্থ রেঞ্জ আছে আমাদের চোখ, যার মধ্যে কোনো ওয়েভ থাকলে তাকে দেখতে পায়, এবং সেই রেঞ্জটা হচ্ছে এই 400 ন্যানোমিটার। ন্যানো মানে কি? 10⁻⁻৯, 400 ইন্টু 10⁻⁻৯ মিটার। এই লেন্থ থেকে এই 700 ইন্টু 10⁻⁻৯ মিটার, এই লেন্থের মধ্যে যে কোনো আলোকে দেখতে পায়। এর বাইরে, এর ওপরে বা এর নিচে কিছু দেখতে পায় না আমাদের চোখ। মানুষ দেখতে পায় না বলে অন্য কোনো প্রাণী দেখতে পায় না তা নয়, কিন্তু অন্য কোনো প্রাণী, যেমন আমি যদি সাপেদের কথা বলি, সাপ এই ইনফ্রারেড আলো দেখতে পায়। এই ইনফ্রারেড আলো আমাদের চোখ দেখতে পায় না, সাপ দেখতে পারে। এরকম বহু প্রাণী আছে যারা তাদের রেঞ্জ আরো বেশি, কিন্তু হিউম্যানের যে রেঞ্জ সেটা হচ্ছে এই 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। তাহলে তোমাদেরকে একটা প্রশ্ন দেয় মাঝে মাঝে, আমি দেখেছি, যে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের যে দৃশ্যমান আলো সেটা কোনটা? সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের কোনটা? রেড। কারণ দেখতে পাচ্ছ, এটা মনে রাখবে 700 ইন্টু 10⁻⁹ মিটার বা 700 ন্যানোমিটার। এবার আমি তোমাদেরকে একটা কথা প্রথমেই বলে রাখি, যে এখানে তো লেখা আছে যেন মনে হচ্ছে এক্স্যাক্ট একটা ভ্যালু, ব্যাপারটা কিন্তু এক্স্যাক্ট নয়। এক্স্যাক্ট মেজারমেন্ট কোনোটার ক্ষেত্রেই করা যায়নি, কোনো ওয়েভের ক্ষেত্রেই করা যায়নি, বাট কাছাকাছি যে ভ্যালুটা হয় সেই ভ্যালুটাকে রাউন্ড আপ করে একটা ভ্যালু বলা আছে। রাউন্ড আপ বলতে এক্স্যাক্ট না বলে সহজে যাতে মনে থাকতে পারে তার জন্য রাউন্ড আপ করেছে। 700 বলেছে, সহজে মনে থাকবে, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, ঠিক আছে? তাহলে ভায়োলেটের হচ্ছে 400 ন্যানোমিটার এবং 400 ইন্টু 10⁻⁹ মিটার। ওকে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? হ্যাঁ, বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? তাহলে এখানে আমি যদি প্রশ্ন করি, এখানে বলো তো কার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? এই ভিজিবল রেঞ্জের মধ্যে লালের, তাই তো? তাহলে কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে? কার কম্পাঙ্ক সবচেয়ে বেশি হবে? হ্যাঁ, লালের হবে, বেগুনির হবে। সবচেয়ে বেশি কম্পাঙ্ক কার? বেগুনির। কারণ আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কম্পাঙ্কের সম্পর্ক কি হয়? ব্যস্তানুপাতিক। যখন তরঙ্গ দৈর্ঘ্য বাড়ে তখন কম্পাঙ্ক কমে, আর যার কম্পাঙ্ক বেশি সেটা তরঙ্গ দৈর্ঘ্য কম। তাহলে সেই অনুযায়ী ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কম, তাই কম্পাঙ্ক বেশি। লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি, তাই কম্পাঙ্ক কম। এটা মাথায় থাকবে কথাটা। সবচেয়ে বড় তরঙ্গ দৈর্ঘ্যের লাইট হলো লাল রংটা, এবং সবচেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যের লাইট হলো বেগুনি রং। এটা হচ্ছে ভিজিবল রেঞ্জ। তো এর বাইরেও যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো হয় সেগুলো দেখি। তাহলে ভিজিবল রেঞ্জ হচ্ছে এইটুকুনি, যেটাকে এখানে জুম করে দেখানো আছে, ঠিক আছে? তো আমি এইটুকুনি রেঞ্জকে ছেড়ে এরপর এর ওপরে আর নিচে কারা আছে সেইটা একটু জেনে নিই, কারণ ওটা খুব দরকার জানা আমাদের, ঠিক আছে? দেখো, এর ওপরে যারা আছে, ওপরে আছে আল্ট্রাভায়োলেট। ওপরে বলতে কি বোঝাচ্ছি? ওপরে বলতে বোঝাচ্ছি যে যত ওপরে উঠবে তত তার তরঙ্গ দৈর্ঘ্য, এখানে দেখো, কমবে। তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভ লেন্থটা ওপর দিকে উঠছে যত, তত কমছে। কারণ এদিকে দেখো, খেয়াল করে, ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়েছিল? কমছিল। আর এইটুকুনি রেঞ্জকেই তো এইভাবে ভেঙেছে, তাই ওপরে উঠছে যত, তত কমছে। এখানেও তাই, ওপর দিকে যত উঠছে তত তরঙ্গ দৈর্ঘ্য কমছে। আর তরঙ্গ দৈর্ঘ্য কমছে মানে কি? কম্পাঙ্ক, ফ্রিকোয়েন্সি, এটা কি হচ্ছে? বাড়ছে, ঠিক আছে? তাহলে এখনো পর্যন্ত যে সমস্ত ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলোর সম্পর্কে মানুষ জানতে পেরেছে, তাদেরকে নিয়ে এই ছবিটা তৈরি হয়েছে। তাদের কম্পাঙ্ক হিসাব করেছে, তাদের ওয়েভলেন্থ হিসাব করে নিয়ে এই ছবিটা এঁকেছে। এবং এই যে ছবিটা আমি দেখতে পাচ্ছি, এটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম। স্পেকট্রাম, স্পেকট্রাম মানে কি বলতো?
একটা হিউজ রেঞ্জের মধ্যে কোনো কিছুকে জানালে, যার মধ্যে অনেক কিছু থাকতে পারে, সেই পুরো একটা কমপ্লিট স্টাডিকে আমরা স্পেকট্রাম বলি। লাইটের ক্ষেত্রে এটাকেই বলা হয় স্পেকট্রাম। তাহলে ভিজিবল রেঞ্জের ওপরেই আলট্রাভায়োলেট রে আছে, তাহলে আলট্রাভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য কম মানে কম্পাঙ্ক বেশি, এবং আলট্রাভায়োলেটের থেকেও বেশি কম্পাঙ্কের যে লাইট, যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটা হচ্ছে এক্স রে। তার থেকেও বেশি যেটা, সেটা গামা রে। এখনো পর্যন্ত যেটা জানা গেছে, গামা রের ফ্রিকোয়েন্সি সবচেয়ে হাই এবং তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। একটু ব্যাপারটা বোঝানোর জন্য আমি একটু একটা জিনিস দেখিয়ে নিই। তোমরা তরঙ্গ মানে তোমাদের মনে আছে, তাও একবার দেখিয়ে নিচ্ছি। ধরো এরকম একটা তরঙ্গ আঁকছি, ঠিক আছে, আর এরকম একটা তরঙ্গ আঁকছি। এই দুটো তরঙ্গের মধ্যে কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি আর কার তরঙ্গ দৈর্ঘ্য কম বলে মনে হয়? এটা 1 নাম্বার বললাম, এটা 2 নাম্বার। কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি? একের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। বেশি, তার মানে কম্পাঙ্ক কম। ঠিক একই রকম ভাবে নিচেরটার তরঙ্গ দৈর্ঘ্য কম, কম্পাঙ্ক বেশি। এবার এই দুটো যে ছবি দেখতে পাচ্ছ, যেন সাপ হেঁটে যাচ্ছে, তাই না? সাপ এগোচ্ছে। আচ্ছা বলো তো, কোন তরঙ্গটা খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে, সহজে এগিয়ে যেতে পারবে? আমি একদম সহজ করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা সবাই সেলাই টেলাই করেছো তো? জামা কাপড় সেলাই করেছো কোনোদিনও সূচু দিয়ে? হ্যাঁ স্যার। যারা, হ্যাঁ তোমরা তো করেইছো। তাহলে খেয়াল করে দেখেছো যে সূচ দিয়ে সেলাই করার জন্য যদি আমি খুব দ্রুত কোনো ওই জামার মধ্যে খুব দ্রুত এটাকে বারবার করে ফোটাই এদিক ওদিক করে, তাহলে এই সূচটা অনেক তাড়াতাড়ি এগিয়ে যায়, অনেকটা দূর এগিয়ে যায়। খেয়াল করে দেখেছো এটা? রিয়েল লাইফে আমাদের এক্সপেরিমেন্ট করে আমরা এইসব দেখেছি, তখন এইসব ব্যাপার ফিল করিনি, কিন্তু ওটাকে এখানে অ্যাপ্লাই করে দেখো, ভেবে দেখো। তাহলে এই 1 নাম্বার আর 2 নাম্বার তরঙ্গ দুটোর মধ্যে কোন তরঙ্গ খুব ফাস্ট এগোবে বলে মনে হয়? 2 নাম্বার। 2 নাম্বার, কারণ খুব ফাস্ট বেঁকে যাচ্ছে। তুমি আরো সহজ করে বলছি, ধরো তুমি একটা সাপ যদি খুব দ্রুত বেঁকতে পারে, তাহলে সে অনেক বাধার মধ্যে দিয়েও সহজে ক্রস করে বেরিয়ে যেতে পারবে না? কিন্তু যদি কম বেঁকতে পারে, যেমন অ্যানাকোন্ডার কথা বলছি, খুব কম বেঁকতে পারে চেহারাটার জন্য, সেই জায়গায় একটা ছোট সাপ অনেক তাড়াতাড়ি দ্রুত বেঁকে যেতে পারে, তাহলে ও অনেক ফাস্ট এগোবে, অ্যানাকোন্ডা অনেক স্লো এগোবে। বোঝা গেল তো ব্যাপারটা? এটা সূচ দিয়েও ভাবতে পারো। তাহলে যত কম্পাঙ্ক বেশি হয়, কম্পাঙ্ক যত বেশি হয়, তত সে ফাস্ট কোনো কিছুকে ভেদ করে ক্রস করে যেতে পারে। তার মানে এটাকে বলা হয় ভেদন ক্ষমতা বেশি। ভেদন ক্ষমতা বেশি মানে কি বলতো? খুব ফাস্ট ভেদ করে ক্রস করে চলে যাচ্ছে। তাই তোমাদের যদি প্রশ্ন করি আমি, বলতো কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটার এখানে ভেদন ক্ষমতা বেশি হবে? এই যে স্পেকট্রামের মধ্যে গামা রের ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি, কারণ এর কম্পাঙ্ক সবচেয়ে বেশি। ঠিক আছে, ক্লিয়ার হলো? আর সবচেয়ে কম ভেদন ক্ষমতা কার? রেডিও ওয়েভ, লং রেডিও ওয়েভ, কারণ ওর কম্পাঙ্ক সবচেয়ে কম। বুঝতেই পারছো, ভিজিবলের থেকে নিচে যত নামছি তত কম্পাঙ্ক কমছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বাড়ছে। তাহলে এখানে বুঝতে পারছো যে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি কার? এই যে লং রেডিও ওয়েভ। এবার দেখো এখানের মধ্যে অনেক নাম তোমরা চিনতেও পারবে। এম রেডিও চেনো? এম রেডিও আগে শুনেছো? তোমরা তো অনেকেই হয়তো শুনে থাকবে। আগেকার দিনে যে রেডিওগুলো চলতো সেগুলো কিন্তু FM চালাতো না, তারা AM ওয়েভ চালাতো, এবং সেখানে হয়তো ওই কয়েকটা চ্যানেল চলতো, তাই না? বিবিধ ভারতী শুনেছো হয়তো, ওটা একটা AM ওয়েভে চলতো। এখনো আমাদের যে রেডিওগুলো আছে তার মধ্যে FM এর সাথে সাথে AM পার্টটাও দেওয়া থাকে, বাট ম্যাক্সিমাম স্টেশনগুলো FM এও আছে, তাই আমরা FM-টাই শুনি। তো FM আর AM এই দুটোর মধ্যে কি ডিফারেন্স দেখতে পাচ্ছ? AM এর তুলনায় FM এর ফ্রিকোয়েন্সি বেশি, তার মানে তরঙ্গ দৈর্ঘ্যটা ছোট, তার মানে ভেদন ক্ষমতা বেশি। তাই AM এর জায়গায় FM ব্যবহার করা হয়। কেন? কারণ তাহলে অনেক দূর পর্যন্ত পাঠাতে পারবে। বোঝা গেল তো? FM ওয়েভকে অনেক দূর পর্যন্ত পাঠানো সম্ভব, AM ওয়েভটা পাড়া সম্ভব নয়, তাই FM এর চল বেশি হয়ে গেছে।
ঠিক একই রকমভাবে টেলিভিশনের জন্য যে ওয়েভ ইউজ করা হয়, যেখানে ভিজুয়াল পার্টও থাকে, অডিও পার্টও থাকে, সেটাও ফ্রিকোয়েন্সি কিন্তু AM এর থেকে বেশি। তার থেকেও বেশি মাইক্রোওয়েভ, যেটা মাইক্রো ওভেনের মধ্যে থাকে, তার থেকেও বেশি ইনফ্রারেড, যে ক্যামেরাগুলো মিলিটারি আর্মি ম্যানরা ইউজ করে, ইনফ্রারেড ক্যামেরা, ইনফ্রারেড দূরবীন ইউজ করে না রাতের বেলা দেখার জন্য। ওকে, তো চলো আমরা ইন্ডিভিজুয়ালি এক একটা ওয়েভ সম্পর্কে একটু একটু করে দু এক কথা জেনে নিই। তাহলে রেডিও ওয়েভ একটু আগেই দেখেছি, রেডিও ওয়েভ হচ্ছে কি সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের ওয়েভগুলো এবং সবচেয়ে কম কম্পাঙ্কের ওয়েভগুলো। ক্লিয়ার? তাহলে এই রেডিও ওয়েভ তৈরি হয় কিভাবে? আমি একদম শুরুতেই বলেছিলাম, মনে আছে, যে রেডিও ওয়েভ তৈরি করার জন্য যে চার্জ পার্টিকেলটা থাকবে সেই চার্জ পার্টিকেলটাকে অসিলেশন হতে হবে। বলেছিলাম কথাটা, মনে পড়ছে? রেডিও ওয়েভ তৈরি করার জন্য চার্জ পার্টিকেলটাকে অসিলেশন হতে হবে, তরঙ্গ কম্পন হতে হবে, স্পন্দন হতে হবে। ওকে, এবং কি এখানে এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ এটা আছে 500 কিলো হার্টজ থেকে 1000 মেগা হার্টজ। এগুলো আর আমি বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই বলবো। আর এগুলো ডেটা, এগুলো মনে রাখতে হয়, যদি পারো মনে রাখবে, নয়তো আমি তো ভিডিও তৈরি করে আপলোড করছি, তোমরা বারবার দেখলেই মনে পড়ে যাবে। আচ্ছা বেশ, এরপর দেখি যে এই রেডিও ওয়েভ কখন ইউজ করা হয়। রেডিও কমিউনিকেশন এবং টিভি কমিউনিকেশনের জন্য ইউজ করা হয়। এছাড়াও আমরা ওয়্যারলেস কানেকশন জানি, ওয়্যারলেস কানেকশন, যেখানে ওয়াকি টকি কানেকশন জানি, যেখানে শর্ট ওয়েভ ইউজ করা হয়। ঠিক আছে, এই রেডিও ওয়েভ ইউজ করা হয় ওখানে। ঠিক আছে, এবং এই রেডিও ওয়েভের রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ডিফ্র্যাকশন মানে কি প্রতিফলন, প্রতিসরণ এবং এই বাংলাটাকে এটাকে বলে অপবর্তন, ডিফ্র্যাকশন। ঠিক আছে, তো এই তিনটেই হয়। রিফ্লেকশন মানে এও কিন্তু প্রতিফলিত হয়, এবং তার জন্যই ডিশ অ্যান্টেনা থাকে। ডিশ অ্যান্টেনা আমাদের প্রত্যেকের বাড়িতেই, যাদের টাটা স্কাই বা ডিশ টিভি বা এই ধরনের বিভিন্ন রকম কোম্পানির ডিশ অ্যান্টেনা আছে, সেখানে ওই দূর থেকে আসা টেলিভিশনের যে রেডিও ওয়েভগুলো, যে ওয়েভগুলো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো, সেটা ওই ডিশে প্রতিফলিত হওয়ার পর একটা ক্যাচার আছে, সেই ক্যাচার দ্বারা ওটাকে অ্যাবজর্ব করা হয়, মানে ক্যাচ করা হয়। ক্যাচ করার পর ওটাকে তারপর ইলেকট্রিক্যাল সিগন্যাল করে, মোডেমের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যাল করে ওটা আমাদের টিভিতে পাঠিয়ে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে রিফ্লেকশন হয়, রিফ্র্যাকশনও হয়, প্রতিসরণও হয়। ওকে, এবার আমরা দেখব মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের জন্য, মাইক্রোওয়েভ যদি তৈরি করতে হয় তাহলে ভ্যাকুয়াম টিউব লাগে, এবং আমাদের অনেকের বাড়িতেই মাইক্রো ওভেন আছে, তার মধ্যে এই ভ্যাকুয়াম টিউবের মাধ্যমে এই মাইক্রোওয়েভ তৈরি করা হয়। ঠিক আছে, এবং এটা কি কি কাজে ব্যবহার করা হয় দেখো, এখানে র্যাডার সিস্টেমে এটা খুব ইউজ করা হয়। র্যাডার সিস্টেম কোথায় ইউজ করা হয় জানো তো? আর্মি, মানে মিলিটারি কাজে বা এয়ারপোর্টে র্যাডার সিস্টেম থাকে। কারণ একটা এরিয়ার মধ্যে অন্য কোনো প্লেন বা অন্য কোনো অবাঞ্ছিত জিনিসপত্র যদি এসে প্রবেশ করে, যেটা চাইছে না সেটা এসে প্রবেশ করে, তাহলে সেটাকে যাতে ধরতে পারে, তার জন্য র্যাডার সিস্টেম দরকার। এবং সে কন্টিনিউয়াসলি কি না মাইক্রোওয়েভ চারদিকে ছাড়ছে, সেই মাইক্রোওয়েভ যখনই রিফ্লেক্সড হবে কোনো একটা জায়গা থেকে, তখনই ওটাকে ওই পয়েন্ট আউট করে নেবে যে ওখানে একটা কিছু জিনিস আছে, র্যাডার সিস্টেম। এবং এই র্যাডার সিস্টেমটাকে শুধুমাত্র ওই সমস্ত জায়গায় নয়, এই যে সাবমেরিন যাচ্ছে, সাবমেরিন এই মাইক্রোওয়েভ এইটাকে কাজে লাগিয়ে, ঠিক আছে, বুঝতে পেরে যায় যে আশেপাশে কোথায় পাহাড় আছে, কি অন্য কোনো সাবমেরিন আছে না জাহাজ আছে, কতটা ডেপথ, সব বুঝতে পেরে যায়। এটাকে খুব ইম্পর্টেন্ট একটা কাজে ইউজ করা হয়। ঠিক আছে, তারপর ধরো তোমরা এইসব দেখেছো যে ক্রিকেট খেলায় বা কোনো খেলায় বলের স্পিড মাপা হয়, তো সেখানে মাইক্রোওয়েভ এটাকে কাজে লাগানো হয়, ওই একই রিফ্লেকশনটাকেই কাজে লাগানো হয়। ঠিক আছে, মাইক্রো ওভেনে এটা ইউজ করা হয়। ওকে, ইনফ্রারেড। ইনফ্রারেড ইনফ্রারেড কি ব্যাপারটা? এই ওয়েভটা কখন তৈরি হয়? খেয়াল করে দেখবে যে যখন কোনো বস্তুকে গরম করা হয়, গরম করার পর ওই বস্তুটার কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে, আস্তে আস্তে ও কমলা হয়, অরেঞ্জ হয়, অরেঞ্জের পর ভিজিবল রেঞ্জে আছে এখন। অরেঞ্জ কালার মানে কি? ভিজিবল রেঞ্জ, তুমি দেখতে পাচ্ছ ওর থেকে অরেঞ্জ কালার বেরোচ্ছে, তার মানে রেঞ্জটা এখন ভিজিবল, ইনফ্রারেড রেঞ্জ নয়। এরপর ওর কালারটা আস্তে আস্তে হোয়াইট হয়ে গেল, তারপর আস্তে আস্তে আরো গরম যদি করে দাও না, তখন দেখবে যে ওর মধ্যে থেকে আর কোনো কালারই দেখা যাচ্ছে না, আবার আগের কালার ফিরে পেয়েছে, কিন্তু ওর কাছে হাত রাখলে প্রচন্ড গরম লাগছে।
তাহলে এই যে গরম বস্তু সেটার ক্ষেত্রে ওর থেকে যে ওয়েভটা বেরোচ্ছে সেটা ইনফ্রারেড, ঠিক আছে, এবং এটা আমাদের চোখ বুঝতে পারে না। বাট এই যে সাপের, আমি বলেছিলাম কথাটা, যে সাপ বুঝতে পারে ইনফ্রারেড, ঠিক আছে, এবং এই ইনফ্রারেডকেই আমাদের বায়ুমণ্ডলে থাকা কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া, ঠিক আছে, এই সমস্ত গ্যাসগুলো শোষণ করতে পারে। ইভেন বায়ুমণ্ডলে থাকা যে জলকণাগুলো সেও শোষণ করতে পারে, এবং শোষণ করার ফলে কি হয় জানো তো, এই বায়ুমণ্ডলের টেম্পারেচারটা নর্মাল থাকে। এই যে আমাদের পৃথিবীতে মানুষ বাঁচছে, গাছপালা বেঁচে আছে, তার কারণ পৃথিবীর টেম্পারেচারটা আমাদের সহ্য করার মতন বলে। কিন্তু যদি এই অ্যাটমসফিয়ার না থাকতো, যদি কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া বা এই নাইট্রোজেন, এই ধরনের যে সমস্ত গ্যাসিয়াস পার্টিকেলগুলো বাতাসের মধ্যে আছে, ওয়াটার পার্টিকেল, এগুলো যদি না থাকতো, পৃথিবীর টেম্পারেচার ওই আইস এজের সময় যেরকম ছিল, আইস এজ মানে যখন ডাইনোসরেরও আগে, যখন সারা পৃথিবী বরফে মুড়ে ছিল, সেই জায়গায় পৌঁছে যেত, কেউ বাঁচতে পারতো না। তাহলে ইনফ্রারেড অ্যাবজর্ব করে কিন্তু পৃথিবীর টেম্পারেচার নর্মাল টেম্পারেচারে পৌঁছে আছে। তারপর গ্রিন হাউস এফেক্ট, এইসব ব্যাপারগুলো আছে। তারপর তোমার এই আমরা জানি বিভিন্ন রকমের প্রবলেমের জন্য টেম্পারেচার পৃথিবীর বেড়েই যাচ্ছে, ওজোন লেয়ারের ক্ষয়ের জন্য, এই সমস্ত জানি, আমরা শুনেছি। ওকে, এবার এই ইনফ্রারেড বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে তার বেস্ট একটা অ্যাপ্লিকেশন, তার আবার অনেক রকম ক্ষতিও হচ্ছে। আমরা জানি যে অনেক পলিউশন বেড়ে গেছে, তার জন্য কার্বন মনোক্সাইড, হ্যাঁ, এই ধরনের বিভিন্ন বিষাক্ত গ্যাসগুলোর জন্য আমাদের অ্যাটমসফিয়ারের টেম্পারেচার হুহু করে আবার বাড়ছে, যেটা যতটা বাড়াচ্ছিল দরকার তার থেকেও বেশি বাড়ছে। ফলে টেম্পারেচার পৃথিবীর কন্টিনিউয়াসলি বেড়েই যাচ্ছে, যার ক্ষতি আমরা পরবর্তীকালে হয়তো টের পাবো, এখন বুঝতে পারছি না। ওকে, এবারে ইনফ্রারেডের সাহায্যে অনেক মেডিকেল ইউজও আছে, এর অনেক মেডিকেল ইউজ, যেটার সাহায্যে অনেক হেল্প হচ্ছে মানুষের। এই সমস্ত ব্যাপারগুলো একটু বলার ছিল। এরপরে আমি এর পরের পয়েন্টটায় চলে যাব, যতটুকুনি দরকার আমি সেইগুলো বলছি, বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। স্যার ইনফ্রারেডের পুরো মানে পুরো ছবিটা দেখা গেল না, একটু দেন ওই। আচ্ছা 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 আচ্ছা, পুরো ছবিটা দেখতে পাওনি তাই তো? পুরো ছবিটা দেখে নাও, এখানে আমি এগুলোই বলেছি, ঠিক আছে। এইখানে মেনলি যে যে জায়গাগুলোতে ইউজ করা হয় সেগুলো বলা আছে। ওকে, ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি এর পরের পার্টটায় চলে যাই। ওকে, দেখো, এবার আমি বলবো ভিজিবল লাইট। তো এই ভিজিবল লাইট নিয়ে আমার মনে হয় বেশি কথার বলার দরকার নেই, আমরা তো সবাই এটা জানি। ভিজিবল লাইটের রেঞ্জ হয় এই রেঞ্জ 700 ন্যানোমিটার থেকে 400 ন্যানোমিটার পর্যন্ত। 700 মানে রেড, 400 মানে ভায়োলেট, এবং এটার জন্যই আমরা আজ পৃথিবীতে সমস্ত কিছুকে দেখতে পাচ্ছি। যদি এই রেঞ্জের কোনো লাইট না আসতো, তাহলে আমরা বাকি যা ইচ্ছা আসতো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যা ইচ্ছা আসতো, আমরা কিছু দেখতে পেতাম না, সব অন্ধকার লাগতো। ওকে, এর পরের পয়েন্টটা দেখে নাও, আলট্রা ভায়োলেট রে। আলট্রা ভায়োলেট রে এবার চলে গেল হাই ফ্রিকোয়েন্সির ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রেঞ্জে। এখানে আবার মানুষ দেখতে পায় না, কিন্তু এগুলো অনেক ক্ষতিকারক, এটাও ঠিক। আলট্রা ভায়োলেট রে, এই আলট্রা ভায়োলেট রেটা সূর্য থেকে মেনলি আসে, তাছাড়াও কিছু স্পেশালি প্র্যাকটিক্যালি তৈরি করা হয়, কিছু কাজের জন্য তৈরি করা হয়। তো এই আলট্রা ভায়োলেট রে মেনলি সূর্য থেকে যেটা আসছে, এটাকে কিন্তু আমাদের বায়ুমণ্ডলে থাকা ওজোনস্ফিয়ারের ওজোন লেয়ার আটকে দেয়। এবার এই একটু আগে যে বললাম কার্বন মনোক্সাইড বা আরও যে সমস্ত বিষাক্ত গ্যাসগুলো, সেগুলো কি করছে না, ওই ওজোন লেয়ারের ক্ষয় করছে। ফলে সেই গ্যাপগুলো থেকে আলট্রাভায়োলেট রে পৃথিবীতে প্রবেশ করছে, এবং যদি প্রবেশ করে তাহলে আমাদের স্কিনের অনেক প্রবলেম হবে, আমাদের ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে, এরকম বিভিন্ন রকম রোগ জ্বালা হতে পারে। তো ওর জন্যই সাধারণত সানস্ক্রিন মেখে খুব এক্সপোজড এরিয়ায় যেখানে সানরে খুব পড়ছে, যেমন দেখবে সমুদ্রের ধারে যখন সি বিচে সানবাথ নিচ্ছে লোকে, তখন সানস্ক্রিন মেখে শুয়ে আছে। সানস্ক্রিন মাখার একটাই কারণ, ওদের SPF সামথিং একটা কিছু ভ্যালু হয়, তোমরা জানো, যারা সানস্ক্রিন মাখো তারাও জানো, যাতে ওই আলট্রাভায়োলেট রেটা মানুষের ক্ষতি না করতে পারে, একটু কমানো যায়, তার জন্য ওইগুলো করে। তো এই আলট্রাভায়োলেট রেটা আবার অনেক সময় মানুষ কাজেও লাগিয়েছে। যেমন এই আলট্রাভায়োলেট ল্যাম্পের সাহায্যে আমরা UV রে তৈরি করতে পারি, এবং সেটার সাহায্যে ওয়াটার পিউরিফায়ারের আমরা দেখেছি এটা আছে, এবং তার সাহায্যে ওয়াটারকে পিউরিফাই করা হয়, মানে জার্মকে মারতে পারে। তো মনে রাখবে, যেটা জার্মকে মারতে পারছে সেটা কিন্তু মানুষেরও ক্ষতি করতে পারে। সেই কারণে
এটা এক্সপোজড অবস্থায় রাখা হয় না। আলট্রাভায়োলেট রেকে সবসময় ক্লোজড কনভেয়ারের মধ্যে, ক্লোজড জায়গার মধ্যে রাখা হয়, ঠিক আছে। স্টেরিলাইজ করতে ইউজ করা হয়, মানে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলোকে স্টেরিলাইজ করতে ইউজ করা হয়। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যে সমস্ত জায়গায়, সেখানে আলট্রাভায়োলেট রেক ইউজ করা হয়, ইত্যাদি ইউজ ওর আছে। ওকে, এরপর আমি বলবো এক্স রে। বলে রাখি, এক্স রে তৈরি করার জন্য অসিলেটারি চার্জ হলে হবে না, স্পন্দিত চার্জ হলে হবে না। এক্স রে তৈরি করতে হলে অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন তার জন্য করতে হবে। মানে একটা কিভাবে এক্স রে তৈরি হয় একটু বলে নি, তাহলে সুবিধা হবে। ধরো এরকম একটা টার্গেট মেটাল, এটা একটা মেটাল, ঠিক আছে, তাহলে এর মধ্যে অনেক ফ্রি ইলেকট্রন আছে। এটাকে টার্গেট মেটাল বললাম, মানে এটাকে টার্গেট করে কিছু করা হবে। তো এখান থেকে আমি একটা ইলেকট্রনের সোর্স হিসাবে একটা কয়েল ইউজ করলাম এবং সেই ইলেকট্রনগুলোকে বোমবার্ড করলাম, মানে এই টার্গেট মেটালের ওপর ছুড়ে দিলাম, তাহলে এগিয়ে ধাক্কা মারবে। তো ধাক্কা যেই মারছে সেই সময় কি হচ্ছে না, ও একটা হিউজ ভেলোসিটি নিয়েছিল, তো সেটা ধাক্কা খাওয়ার সাথে সাথে কি স্পিডটা কমবে, কি হলো, ডিঅ্যাক্সিলারেশন হলো। ফলে এই সময় একটা এক্স রে তৈরি হয়। তাহলে এখানে কি চার্জটার অসিলেশন হলো না, এখানে চার্জটার ডিঅ্যাক্সিলারেশন হলো, অ্যাক্সিলারেশন হলো, মানে এই চার্জটা আস্তে আস্তে অ্যাক্সিলারেশন হচ্ছে, তারপর ডিঅ্যাক্সিলারেশন হচ্ছে, এইসব হচ্ছে, বাট অসিলেশন হচ্ছে না। তাই মনে রাখবে এক্স রে তৈরি করার জন্য এই প্রসিডিওর, যেটা অসিলেশন নয়, যেটা অ্যাক্সিলারেশন বা ডিঅ্যাক্সিলারেশন, এটার জন্য, ঠিক আছে। এবার এর রেঞ্জ একটু মনে রেখো, 10 ন্যানোমিটার থেকে 10⁻⁴ ন্যানোমিটার, এই ওয়েভলেন্থ রেঞ্জের মধ্যে এরা হয়। বুঝতে পারছি খুব ক্ষুদ্র ওয়েভলেন্থ, তার মানে ফ্রিকোয়েন্সি খুব হাই, তার মানে এর ভেদন ক্ষমতা বেশি, ভেদ করে যেতে পারে। এবং তাই এগুলো, এই এক্স রে আমাদের চামড়া মাংস ভেদ করে যেতে পারে, যেটা ভিজিবল লাইট পারছিল না সেটা এক্স রে পারে, কিন্তু হাড় ভেদ করে যেতে পারে না। হাড়টা তার তুলনাও ঘন, তার জন্য হাড় ভেদ করে যেতে পারে না, ঠিক আছে। তবে এক্স রে থেকেও যদি বেশি ফ্রিকোয়েন্সির কিছু হয়, যেটা গামা রে, যেটা সম্পর্কে একটু পরেই আমি বলবো, সেটা কিন্তু হাড় ভেদ করেও চলে যায়, সেটা আরো মারাত্মক। গামা রে প্রচুর ক্ষতি করে মানুষের, যদি কোনো কারণে এক্সপোজড হয়। তাই কখনোই গামা রেকে অ্যাটমসফিয়ারে এক্সপোজ করা হয় না। তো যাই হোক, এই হচ্ছে এক্স রে। এক্স রেকে কাজে লাগিয়ে আমাদের অনেক উপকারও হচ্ছে। আমরা জানি এক্স রে প্লেটের সাহায্যে আমরা বুঝতে পারছি কোথাও ভেঙেছে নাকি, ঠিক আছে, এইগুলো ব্যাপারটা আছে। এবার এখানে কয়েকটা কথা লেখা আছে, একটু খেয়াল রাখবে। ডিটেক্টিং পার্লস ইন অয়েস্টার, ডিটেক্ট ইন রাবার টায়ার্স, গোল্ডস, মানে ধরো এই ঝিনুকের মধ্যে মুক্ত আছে না নেই, ওয়েস্টার মানে হচ্ছে ঝিনুক, ওই ঝিনুকের মধ্যে মুক্ত আছে না নেই সেটা এক্স রের মাধ্যমে চেক করা যেতে পারে, কারণ পার্লকে ভেদ করে এক্স রে যেতে পারে না। ঠিক একই রকমভাবে কোনো সফিস্টিকেটেড জিনিস যেগুলোকে সহজে আমি ওই ঠিক করতে পারবো না, সেই সমস্ত জায়গায় এক্স রেকে অ্যাপ্লাই করে আমরা তার মধ্যে কোথাও কোনো ক্র্যাক আছে কি না সেই সমস্তগুলোকে বুঝতে পারি আমরা। যেমন গোল্ড হোক, ডায়মন্ড হোক, গোল্ড মেনলি মেটাল টাইপের জিনিসগুলো, রাবার টায়ার্স হোক, এই সমস্ত জায়গাগুলোর ক্ষেত্রে এক্স রে আমরা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এবং ফাইনালি গামা রে, আজকে এটা বলি আমি শেষ করব। গামা রে সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সির যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, যেটা মানুষের মধ্যে দিয়ে গেলে মানুষের সেল মরে যাবে, সেলগুলো এক একটা ইন্ডিভিজুয়াল সেল নষ্ট হয়ে যাবে এক্সপোজড হলেই এ গামা রেতে, মানুষের প্রবল ক্ষতি হবে। যেটা ওই নিউক্লিয়ার বোম যেটা হিরোশিমা নাগাসাকিতে ফাটানো হয়েছিল, সেখানে এই গামা রে প্রচুর পরিমাণে ছড়িয়েছিল এবং প্রচুর হিট উৎপন্ন হয়েছিল, গামা রে বেরিয়েছিল, তার জন্য মানুষের প্রচুর ক্ষতি হয়েছিল। সেটা বোম ফেটে যাওয়ার পরবর্তীকালেও বহু বছর পর্যন্ত তার রেশ রয়ে গেছিল, সেটা শুনেছ হয়তো। তো এই গামা রে কিন্তু খুব মারাত্মক। এবং এটা কখন তৈরি হয়? এটা কিন্তু এক্স রেও নয়, এক্স রের মতনভাবেও তৈরি হয় না, এটা ওই ওয়েভ রেডিও ওয়েভের মতনও তৈরি হয় না। এটা তৈরি হওয়ার একটা অন্য স্টাইল আছে। কিরকম হয়? ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস অ্যাটমের কোনো পরমাণুর, তো একটা ইলেকট্রন রেডিও অ্যাক্টিভ ডিকে করলো। রেডিও অ্যাক্টিভ ডিকে মানে এই ইলেকট্রনের মধ্যে এই অ্যাটমের মধ্যে এই অ্যাটমের নিউক্লিয়াসের মধ্যে যে সমস্ত চার্জ পার্টিকেলগুলো আছে, আমরা জানি প্রোটন আছে আর নিউট্রন জানে চার্জ নেই, তো এর মধ্যে থেকে কিছু পরিমাণ ডিকে হয়ে ওটা একটা অন্য পরমাণুতে পরিণত হলো, অন্য মৌলের পরমাণুতে পরিণত হলো রেডিও অ্যাক্টিভ ডিকে করার মাধ্যমে। তো এই প্রসেসটা যখন হয়, তেজস্ক্রিয় বিক্রিয়া যখন হয়,
তারপর এই পরমাণুটা একটা এক্সাইটেড স্টেটে চলে যায়। এক্সাইটেড স্টেট বলতে এটা একটা স্টেবল স্টেট নয়। মানে ধরো আমি একটা উদাহরণ বলছি, বুঝতে পারবে ভালো করে। খেলাধুলা সবাই করেছো, ক্রিকেট খেলছো যখন বা ফুটবল খেলছো যখন, দেখবে তখন খেলার সময় গরম লাগে না, লাগে কি? খেলার সময় অতটা গরম লাগে না, অল্প স্বল্প ঘাম হয়। খেলাটা বন্ধ হয়ে যাওয়ার পর মাঠের ধারে যখন তারপর গিয়ে বসে রেস্ট নাও, তখন বেশি গরম লাগে এবং বেশি ঘাম হয়। হ্যাঁ কি না? তোমরা একটু উত্তর দাও আমাকে। বেশি কষ্ট, তখন বেশি গরম লাগে, তখন বেশি ঘাম হয়। তো খেলার সময় তো বেশি খাটছিলে, তখন তো বসে আছো, তাহলে এরকম কেন হচ্ছে? অ্যাকচুয়ালি তার কারণ হচ্ছে তুমি যখন খেলছিলে তখন তোমার শরীরের এনার্জিটা খরচা করে খেলছিলে। তো সেই সময় তোমার এই এনার্জিটা ঘাম তৈরি করতে ইউজ হচ্ছিল না। কি খেলতে খেলতে তুমি একটা এনার্জির এক্সাইটেড স্টেটে পৌঁছে গেছো, কিন্তু যেই তুমি রিল্যাক্স করছো তখন ওই এক্সাইটেড স্টেট থেকে তুমি আস্তে আস্তে তোমার নর্মাল স্টেটে ফিরে আসতে চাইছো, এবং সেই এনার্জিটা তুমি বাইরে বার করে দিলে তবেই নর্মাল স্টেটে আসবে, এবং সেইটা বার করছো ঘাম বেরোনোর মাধ্যমে, তাই সেই সময় বেশি কষ্ট হয়। ঠিক এরকমই রেডিও অ্যাক্টিভ এলিমেন্টগুলো রেডিও অ্যাক্টিভিটির পর একটা এক্সাইটেড স্টেটে চলে যায়, এবং তারপর যখন ও নর্মাল স্টেটে ফিরে আসতে চায় তখন ও রেডিয়েশন করে, এবং সেই রেডিয়েশনটাই হচ্ছে গামা রেডিয়েশন। ঠিক আছে, এটাই এখানে বলা আছে। এবং এর ফ্রিকোয়েন্সি অত্যন্ত বেশি, বুঝতেই পারছো। দেখো এখানে 10⁻18 হার্জ থেকে 10⁻22 হার্জ, বিশাল। ঠিক আছে, ভেরি হাই পেনিট্রেটিং পাওয়ার, ভেদন ক্ষমতা প্রচুর বেশি। খুব অল্প পরিমাণে এটাকে ক্যান্সার থেরাপিতে ইউজ করা হয়। কেন? কারণ একটু আগেই বললাম গামা রে দিয়ে সেল নষ্ট করা যায়, তো ক্যান্সার সেলকে নষ্ট করার জন্য গামা রে ইউজ করা হয়। ওকে, তাহলে আজকে এই টোটাল ক্লাস থেকে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ইউনিট 5-এর যা যা পার্ট ছিল সমস্ত কিছু বুঝতে পারলে। এরপরেও কি কোনো অসুবিধা আছে তোমরা আমাকে বলো। কারোর কোনো? ওকে, মানে সবাই ভালো করে বুঝেছো, ভালো লেগেছে? হ্যাঁ স্যার। আচ্ছা।